আপ কি আদালতে আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার উপর অভিযোগ হলো যে উনি সুযোগ সন্ধানী। হেমন্ত বাবু, ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল আপনার পুরনো সঙ্গী, উনি বলেন যে কংগ্রেস এই মানুষটাকে কি কি না দিয়েছে। কি কি দিয়েছে আমাকে? সরকার মন্ত্রিত্ব দিয়েছে, না লিডার বানিয়েছে। রজতবাবু, জনতা মন্ত্রী নির্বাচন করে, জনতা ভোট দিয়ে এমএলএ নির্বাচন করে, এতে কংগ্রেসের আবার কি আছে? আমি যদি কাজ না করতাম তাহলে কি আদৌ মানুষ আমায় দেখত? ওরা বলছে যে 22 বছর আপনি কংগ্রেসে ছিলেন, আপনি লিডার হয়েছেন কংগ্রেসের জন্য, আর চিফ মিনিস্টার হওয়ার জন্য আপনি বিজেপির কোলে গিয়ে বসে পড়েছেন। আমার পুরো যৌবনটাই আমি কংগ্রেসকে দিয়েছি। কংগ্রেস আমাকে কি দিয়েছে? তাহলে ছেড়ে দিলেন কেন? ছাড়ার সময় হয়ে গেছিল বলে। আমি তো আর নিজের মাকে বিক্রি করতে পারি না। আর আমার মা তো হলো আসাম, আর আসামের ভালোর জন্য আমায় কংগ্রেসকে ছাড়তে হলো। হাসতে হাসতে ছেড়ে দিলাম। তখন তো বলতেন যে মা সোনিয়া গান্ধী, ভাই রাহুল গান্ধী। আমার মায়ের নাম হলো মৃণালিনী দেবী। আমি সোনিয়া গান্ধীকে কখনো মা বলে মনেই করিনি। সোনিয়া গান্ধী ভালো মানুষ, এইটুকু অবধি ঠিক আছে। কিন্তু কংগ্রেসের লোকজন যে বলে না যে আপনি গান্ধী পরিবারের সাথে বেইমানি করেছেন, আরে গান্ধী পরিবার আর হেমন্ত বিশ্ব শর্মার পরিবারের মধ্যে কি পার্থক্য আছে বলুন দেখি আমায়? আপনারা যেমন একটা পরিবার, রজত শর্মা বাবুর একটি পরিবার আছে। দে আর নট অন আ হায়ার পেডেস্টাল। ওরা তো সবসময় হায়ার পেডেস্টাল। ওরা নিজেরাই নিজেদেরকে মনে করে। আমি কিন্তু তেমনটা মনে করি না। আমি কথাবার্তা বলে দেখেছি, আমার তো কখনো কোনোদিনও একদিনও তেমন কিছু মনে হয়নি যে আমার সাথে বা আমি যেসব লোকেদের সাথে কাজ করি তাদের চেয়েও বেশি হায়ার পেডেস্টালে থাকার ওদের কোনো অধিকার আছে। আমি তো শুনেছি সেই যুগে আপনি সোনিয়া ম্যাডামের কাছাকাছি ছিলেন, রাহুল গান্ধীর পাশে ছিলেন। আর যদি নর্থ ইস্টে, যদি আসামে কোনো কিছু হয়েই থাকে তাহলে সেটা আপনার রাহুল গান্ধীকে গিয়ে বলা উচিত ছিল, সোনিয়া ম্যামকেও বলা উচিত ছিল। সোনিয়া গান্ধীর সাথে আমার সম্পর্ক বেশ ভালোই ছিল, টু দ্য এক্সটেন্ট যে মিজোরামে ভোট হোক বলতেন আপনি গিয়ে কাজ করুন, মণিপুরে ভোট হোক বলতেন আপনি গিয়ে কাজ করুন। তো আমি তো সে সব কিছুই করেছি। আমি যখন গিয়ে সোনিয়া ম্যাডামকে জিজ্ঞাসা করলাম যে ভাই আপনি তো সব নিয়েছেন, এখন তো আপনার দেওয়ার সময়, আপনিও দিয়ে দিন, তখন তো দিতে পারেননি। তাহলে আপনি বলুন সেটার আর কি ভ্যালু থেকে গেল? তো আপনি রাহুলজির কাছে যেতে পারতেন, উনি দিতে পারতেন। সেখানে কেন যেতে যাব? রাহুল বাবু আমার বাড়িতে আসুক, আমি ওনার বাড়িতে কেন যাব? প্রয়োজনটা কি? আমাকে যখন নিমন্ত্রণ করে, মানে সবাইকে নিমন্ত্রণ করেছে তো গেছি, কিন্তু রাহুল বাবুর বাড়িতে যাও, সোনিয়া ম্যাডামের বাড়িতে যাও, কখনো এটাও খবর করুন যে সোনিয়া গান্ধী আমার বাড়িতে এসেছেন, রাহুল বাবু আমার বাড়িতে এসেছেন। আপনি যখন রাহুলজির সঙ্গে দেখা করতে গেছিলেন, রাহুলজি আপনার থেকে বেশি নজর দিচ্ছিলেন নিজের কুকুরের ওপর। না দেখুন, এই গল্পটাকে আপনাকে একটু করতে হবে। রাহুল গান্ধী আমাদের ডেকেছিলেন, আমাকে নয়। কাকে ডেকেছিলেন? না তরুণ গগৈকে ডেকেছিলেন। কাকে ডেকেছিলেন? না সিপি যোশীকে ডেকেছিলেন, এখন যিনি রাজস্থান অ্যাসেম্বলির স্পিকার। আমাকে ডেকেছেন। আর তার সাথে আসামের পিসিসির অধ্যক্ষ ছিলেন অঞ্জন দত্তবাবু, তাকে ডেকেছেন। আচ্ছা, আমি বাড়িতে গেলাম, কথাবার্তা শুরু হলো। আচ্ছা, কথাবার্তা শুরু হওয়ার 5 মিনিটের মধ্যে ওনার কুকুরটা এলো, আর টেবিলে যেখানে আমাদের চার বিস্কুট সার্ভ করা হয়েছিল তার মধ্যে থেকে কুকুরটা খাওয়া শুরু করলো। তো আমি বাকি 3 জনকে দেখলাম, 3 জনেই খুব আরামে ওই টেবিল থেকে খেয়ে যাচ্ছিল। আর আমার মনে হলো যে আমি প্রথমবার গেছিলাম, আমার মনে হলো একসাথে টেবিলে খাওয়াটা ওদের বোধহয় কালচার, এভাবে কুকুরের সাথে। তো আমি বললাম সেখানে তো আমি থাকতে পারবো না। আমি 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 তো এভাবে খেতে পারবো না। সেই জন্য আমি বললাম যে ঠিক আছে, আমি আর দ্বিতীয়বার আসবো না। আর পরে রাহুলজি সেই কুকুরটার সাথেই একটা ভিডিও। হ্যাঁ, ওই কুকুরটাই ছিল। হ্যাঁ, ওই কুকুরটাই ছিল। কিন্তু যখন ওই ভিডিওটা উনি পোস্ট করেছিলেন তখন মানুষজন আপনার নাম করে, কংগ্রেসের লোকেরা লিখেছিলেন, দেখুন এই কুকুরটা বেশি প্রভুভক্ত। আশ্চর্য ব্যাপার, এখানে বিশ্বাসের কথাটা ঠিক কোথা থেকে এলো? আমি কি বিশ্বাস অর্জন করার জন্য কোনো পার্টি জয়েন করি নাকি? বিশ্বাস মানেটা কি? আমাকে কি কেউ মাইনে দেয় নাকি এরা কেউ?
এটা পুরোটাই সম্পূর্ণ দেখুন, রজতবাবু normally দেখুন, যেটা মনে করা হয় এই সেটা- ব্যাপারটাকে একটু ভালোভাবে বিশ্লেষণ করা যাক, ঠিক আছে? তো হ্যাঁ, রাহুল হলো পলিটিক্যাল পার্টিতে একজন কলিগ, বিশ্বস্ততা তো আপনার দেশের সাথে থাকা উচিত। বারবার এই কংগ্রেসের লোকজন বিশ্বাস ভাজন বলে চেঁচায়। ওদের মাথায় কি আছে যে কিছু বুঝি না। ওরা নিজেরা হয়তো কিছু ধারটা নিয়েছিল রাহুল বাবুর কাছ থেকে, আমি তো কোনো ধার নিইনি, তো আমি কোন জিনিসের প্রতি বিশ্বস্ততা দেখাবো? দেখুন, নর্মালি এটা মনে করা হয় যে যা কিছু কংগ্রেসের আজ আছে সেটা গান্ধী পরিবারের জন্যই, যে ভোট পাওয়া যায় সেটাও রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী। একেবারে ভুল কথা। কংগ্রেস আর যা কিছু সেটা মহাত্মা গান্ধীর জন্য। আপনারা নামটা হাইজ্যাক করে বসে আছেন। আজ কংগ্রেস যা কিছু, দেখুন আমি আপনাকে বলছি, রাহুল গান্ধীর থেকে গান্ধী নামটা আপনি একবার কেটে দিন, তাহলে এটা তো হাইজ্যাক করা টাইটেল। সোনিয়া গান্ধী নিজের নাম থেকে গান্ধী নামটা কেটে দিক, তাহলে আর কংগ্রেস হলো? আজ যে কংগ্রেসের ছবিটা লাগানো আছে সেটাতে কিন্তু আমরা মহামানব মহাত্মা গান্ধীর ছবি দেখতে পাই, অন্য কারু নয়। না হলে আর কিসের কংগ্রেস? গান্ধী পরিবার বটে, কিন্তু সেই গান্ধী পরিবার এই গান্ধী পরিবার নয়। এই কংগ্রেস মহাত্মা গান্ধীর কংগ্রেস, ঠিক আছে? তো কিন্তু এরপরেও কেউ হেমন্তবাবু, ডিসপিউট করুক আমার সাথে এসে। আমি ডিসপিউট করছি। দেখুন, আচ্ছা, আপনি কি বলে ডিসপিউট করবেন? করুন 24শে দেখি। সেপ্টেম্বর 2010-এ হেমন্ত বিশ্ব শর্মা টুইট করেছিলেন, তাতে আপনি লিখেছিলেন রাহুল গান্ধী উইল বি প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া ইন অ্যাপ্রোপ্রিয়েট টাইম। হ্যাঁ, তখন তো আর মোদিবাবু ছিলেন না। 2014-তে মোদিবাবু আসেন জনসমক্ষে। তখন তো আমরা এটাই ভাবতাম যে 2010-এ, আমার বয়স কতই বা ছিল তখন, এটাই ভাবতাম যে প্রথমে ইন্দিরা গান্ধী, তারপরে ধরুন হবে রাজীব গান্ধী, রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধীর ছেলে। এমন কনসেপ্টটা তো আমারও ছিল, তাই না? এটা আমি অস্বীকার করছি না। অন্য সমস্ত লোকেরাই যখন অন্যান্য পার্টি জয়েন করে তখন নিজেদের পুরনো টুইট ডিলিট করে দেয়। আমি কিন্তু আমার একটাও পুরনো টুইট ডিলিট করিনি। ওরা আমার টুইট থেকেই খুঁজে খুঁজে বের করে করে বলতে থাকে, যখন কংগ্রেস জয়েন করেছিলাম আমাকে তো বহু মানুষ চিনতই না। সেই দিন রাত্রেই আমি আমার সব টুইট ডিলিট করে দিতে পারতাম, পুরনো টুইটগুলো। কিন্তু আমি এই কারণে টুইটগুলো ডিলিট করিনি যে আমি আমার ছেলে মেয়েকে বলে যেতে চেয়েছি যে তোমাদের বাবা 2010-এ কি ভাবতো দেখো, আর আজকে কি ভাবে দেখো। 2010-এ গোটা ভারতের চিন্তাভাবনা একরকম ছিল, আর আজ গোটা ভারতের চিন্তাভাবনা অন্যরকম। এটাই হলো আজকের ভারতের আসল চিত্র, আমার টুইট থেকে যেটা আপনারা দেখতে পাবেন। দেখুন, আপনার কংগ্রেসের পুরনো সঙ্গীরা যে রয়েছে তারা তো এটা বলে যে আপনার ওপরে যে কেসগুলো ছিল তার হাত থেকে বাঁচার জন্য, যেমন পবন খেরার এক্সাম্পল আমি দিচ্ছি, উনি বলেন যে নারদা স্ক্যামে আছেন, সারদা স্ক্যামে আছেন, সব কিছুতে আছেন, আর আজকাল উনি ফেয়ার অ্যান্ড লাভলি হয়ে আছেন। আচ্ছা, আমি আপনাকে মোটামুটি দুটো কথা বলছি। প্রথমত তো কংগ্রেসের কোনো পুরনো সঙ্গী আমার বিরুদ্ধে বলে না। আজও সবার সাথে আমার সম্পর্ক বেশ ভালো, আজও কেউ আমার বিরুদ্ধে কোনো কথা বলে না। দ্বিতীয়ত, আমার নামে কোনো কেস রয়েছে কোনো দেশে, কোনো আদালতে, এরকম এক্সাম্পল দিয়ে বলুন তো কেউ। আমিও তো আপনাকে বলতে পারি আপনি বোফোর্সে রয়েছেন, কিন্তু আপনাকে তো কিছু তো দেখাতে হবে তার জন্য। আপনার নামটা আছে কোথায় সেটাই তো খুঁজতে খুঁজতে আমরা সবাই পাগল হয়ে যাচ্ছি। আরে বন্ধু, কোনো কেস নাম্বার তো বলো, আমিও গিয়ে অফিসারকে জিজ্ঞেস করে আসি। দেখুন, দেখি ওরা বলে যে নারদাতে আপনার ওপর সিবিআই এর রেড হয়েছিল। আপনাকে বলছি, সিবিআই আমায় ডেকেছিল একজন সাক্ষী বা উইটনেস হিসেবে। কোর্টে চার্জশিটে বলা হলো হেমন্ত বিশ্ব শর্মা একজন উইটনেস। তখনকার কথা, যখন আমি কংগ্রেসে ছিলাম। যখন বিজেপিতে ছিলাম তখনকার নয়, কিন্তু লোকে বলে ভয়ে বিজেপিতে গিয়ে জয়েন করেছে। 2014-তে সিবিআই আমায় ডেকেছিল, 2014-র শেষে বা মোটামুটি ঠিকভাবে বললে 2015-র শুরুতে, জানুয়ারি মাসে মোটামুটি ধরুন। সিবিআই তখন বলল সোজাসুজিভাবে ইনি অ্যাকিউজ নন, ইনি হলেন উইটনেস। ফেব্রুয়ারিতে গিয়ে সোনিয়া গান্ধীর হাতে কাগজপত্র দিলাম আমি, দেখুন ম্যাডাম আমি সম্পূর্ণ ক্লিন, এটা বললাম, কোনো কেস নেই। তবুও আপনি আমার সমস্যার সমাধান করছেন না। অগাস্ট মাসে আমি বিজেপিতে জয়েন করলাম, আর বিজেপিতে জয়েন করার সময় কোনো কেস ছিল না আমার নামে, আজও কোনো কেস নেই। ভবিষ্যতে ভগবানের কাছে প্রার্থনা করছি যেন আমার নামে কোনো কেস নাও হয়। লুইস বার্গারের কেসও কি আপনার উপর নেই? আমার হিসেব মতো তো নেই। এই জন্য আমি ফ্রন্টাল গৌহাটিতে গিয়ে কেস করেছি। আপনাকে এসব একরকমের ছেলে মানুষই, এর কোনো মানে নেই। আমার নাম তরুণ গগৈ প্রথমবার নিয়েছিলেন, উনি বললেন যে লুইস বার্গারের কেস রয়েছে আমার নামে। আমি গৌহাটি সেশন কোর্টে গিয়ে কেস করলাম,
আমি বললাম যে ভাই আমার কেস নাম্বারটা শুধু একবার বলে দাও যে আমার নামে কোথায় কেস রয়েছে। তো গগৈ বাবু কেস নাম্বার দেখাতে পারেননি, ঠিক আছে। তো তারপর কোর্ট থেকে গগৈ বাবুকে ইনজাংশন পাঠানো হলো যে যতক্ষণ আপনি কেস নাম্বার বার করতে না পারছেন ততক্ষণ কিন্তু এই ব্যক্তির বিরুদ্ধে আপনি কোনো কথা বলবেন না। তো এইভাবে যদি আমি শুধু কানেই বাতাস লাগিয়ে ঘুরে বেড়াই যে এর বিরুদ্ধে এটা আছে, ওর বিরুদ্ধে সেটা আছে, আপনার টুইটার আছে, ট্রোল আছে, তাহলে সেটা তৈরি হয়ে যাবে। কিন্তু আমি আপকি আদালতে দাঁড়িয়ে বলছি যে ভাই আমার ওপর কিসের মোকদ্দমা রয়েছে সেটা একটু বলুন, অন্তত কোনো একটা কাগজ তো দেখান। দেখুন, সব থেকে ইন্টারেস্টিং তো আস্তাবলের মধ্যে প্রাণ ভয় থাকা সেই প্রাণীটি আমি নই। ওটা তো সেই সব সিস্টেমের মধ্যে আমি নেই। আমি এইটাই বলতে চাই যে কংগ্রেসকে আমি আদৌ ভয় পাই না, আর কংগ্রেসকে ভয় পাওয়ার আমার কোনো দরকারও নেই। আমি তখন তো একজনের থেকে শুনেছিলাম আমি ভয় পাই না, রাহুল গান্ধী। দেখুন, রাহুল গান্ধীর একটা আলাদা সিস্টেম আছে। ও ভয় পায় না কারণ ও সবসময় কোর্টেই যাতায়াত করে। আজ আপনি দেখুন, কোনো একটা পার্টিও কি আদৌ বলতে পারবে যে আপনি যে সমস্ত স্ক্যামগুলোর কথা বলছেন দিজ আর দ্য স্ক্যাম অ্যালিজেডলি, যদি হয়েও থাকে তাহলে গগৈ বাবুর সরকার চলাকালীন নিজেই নিজের সরকারকে গালি দিয়ে বেড়ান। আশ্চর্য দেখুন, ব্যাপার। রাহুলজি নিজেই আপনার নাম বলেছেন, উনি টুইট করেছেন যার মধ্যে আদানির নাম কার সাথে যুক্ত রয়েছে। আমিও প্রতিদিন রাহুল গান্ধীর নামে প্রচুর টুইট করি। না, উনি বলছেন যে 20,000 কোটি টাকা। না, আপনি রাহুল গান্ধী আমার নামে যা টুইট করে সেটা আপনি দেখেছেন। আমিও রাহুল গান্ধীর নামে যে টুইট করেছি সেটাও একবার দেখুন না আপনি। আরে আপনারা কেন এত উপরে তুলে রাখেন এই গান্ধী পরিবারকে? এই জন্যে যে এই দেশে ওরা 60 বছর রাজত্ব করেছে। হ্যাঁ, রাজত্ব করেছে, দেশকে তো একেবারে রসাতলে পাঠিয়ে দিয়েছে। দেখুন, আপনার ব্যাপারে ওদের সেরকম কোনো চিন্তা নেই, কারণ গোলাম নবী আজাদ নিজের বইতে লিখেছেন যে উনি বলেছেন না হেমন্ত বিশ্ব শর্মাকে মুখ্যমন্ত্রী বানিয়ে দাও তাহলে উনি ছেড়ে দেবেন। তখন উনি বলেছেন গেলে চলে যাক। হ্যাঁ, উনি এরকমই বলেন, কেউ যেতে চাইলে চলে যাও, তাহলেই তো উনি একা থাকতে পারবেন। না হলে তো ওনার লেভেলের এমন বহু লোকই ওখানে আছে। যদি সমস্ত লোক পার্টিতে থাকে কোনো এক সময়, তো ওকেই পার্টি থেকে বের করে দেবে। সেই জন্য উনি বলেন যে চলে যেতে চাইলে চলে যাও, আমি একাই থাকবো। কিন্তু আপনি কখনো রাহুল গান্ধীর সঙ্গে দেখা করে এসব কথা বলেননি? দেখুন, আমি ছোটবেলা থেকেই রাহুল গান্ধীকে চিনি, ঠিক আছে তো, অ্যান্ড আই ওয়াজ নেভার ইমপ্রেসড বাই হিজ মেরিট। আমি যখন কংগ্রেসে ছিলাম তখনও বারবার আমি সোনিয়া গান্ধীর সঙ্গে দেখা করতে যেতাম, কিন্তু রাহুল গান্ধীর সঙ্গে দেখা করতে আমি যেতাম না, কারণ I am never impressed by his merits, his deeds, his arguments, logic, his capacity to do public service. যে কখনো নিজেই স্ট্রাগল করেনি সে ভারতের মতো দেশের নেতা কখনোই হতে পারে না। এখন লোকে বলছে যে ভারত জোড়ো যাত্রা করার পরে উনি অনেক বুদ্ধিমান হয়ে গেছেন, বদলে গেছেন। আমাদের এখানে এমন একটা ইকোসিস্টেম আছে যে রাহুল গান্ধী লন্ডনে গিয়ে ফিরে আসার পর বলা হয় যে আরে রাহুল গান্ধী অনেক ম্যাচিওর্ড হয়ে গেছে। তারপরে ভারত জোড়ো যাত্রার পর বলা হয় আরে রাহুল গান্ধী অনেক ম্যাচিওর্ড হয়ে গেছেন। আরে 55 বছর বয়সে ম্যাচিওর্ড হওয়ার আর কি বাকি থাকে? এখন ম্যাচিওর্ড হওয়ার সময় হলো আমার ছেলের, ঠিক আছে? আমার তো যা হওয়ার হয়ে গেছে, 50 বছর বয়স হয়ে গেছে, বানপ্রস্থের সময় হয়ে গেছে আমাদের সনাতনের মত অনুযায়ী। যদি এখনও ম্যাচিওর্ড হওয়ার কিছু বাকি থাকে তাহলে ইউ টেল মি যে যদি একজন মানুষ ম্যাচিওর্ড হতে 55 বছর বয়স অবধি সময় নিয়ে নেয়, আরে তাহলে কাজ কবে করবে? আপনি নিজে কি আপনার ছেলেকে এতটা সময় দেবেন? 55 বছর বয়স অবধি দেবেন? সোনিয়া গান্ধীকে এই ব্যাপারে আমি প্রণাম করি যে উনি নিজের ছেলেকে ম্যাচিওর্ড হওয়ার জন্য 55 বছর বয়স অবধি সময় দিয়ে দিয়েছেন। বলুন, কিন্তু এখন তো আমরা দেখি যে উনি ট্রাক ড্রাইভারের সঙ্গে দেখা করেন, কারণ এটা ওনার কাছে এক ধরনের খেলা মাত্র। যদি দেখা করার দরকারই ছিল আগে কেন করেননি যখন ওনার বাবা প্রধানমন্ত্রী ছিলেন? ইন্ডিয়াতে আসামে ট্রাক ড্রাইভার কোনো নতুন ব্যাপার নাকি? আপনাদের যদি দেখা করার ইচ্ছেটাই ছিল তাহলে 60 বছরের মধ্যে আগে কেন দেখা করেননি? তাহলে ততদিনে তো এই ট্রাক ড্রাইভারদের গোটা জীবনটাই বদলে যেত। কিন্তু এখন উনি শিখে নিয়েছেন। দেখুন, শেখার জন্য যে এতটা লম্বা সময় নেয়, সেটা কি দেওয়া যেতে পারে? ইন্ডিয়া তো এখন ডিজিটালাইজ হয়ে গেছে, এত সময় কি আপনি দিতে পারেন শেখার জন্য? শুধুমাত্র শেখার জন্য এতটা সময় কি সত্যি দেওয়া যেতে পারে?
ট্রাক ড্রাইভারের সঙ্গে বসেছে, সেটাও একটা কোয়ালিটি। উনি বলেন যে যেমন আমাদের মোদিজি কারোর সঙ্গে দেখা করেন না, আর রাহুলজি গরিব মানুষদের সঙ্গে দেখা করেন। মোদিবাবু কারোর সঙ্গে দেখা না করেই জীবনের ৭০টা বছর পার করে দিলেন। উনি প্রচারক ছিলেন না, কারোর সঙ্গে দেখা করতেন না। আমার যখন প্রথমবার আসামে মোদিবাবুর সঙ্গে দেখা হয়েছিল নগ্রামে, আমি বললাম যে মোদিবাবু এটা নগ্রাম। উনি বললেন, হেমন্ত আমি জানি সেটা, নগ্রামের কাছাকাছি জেলা হলো জোরহাট। উনি বললেন যে হ্যাঁ আমি সেটাও জানি। আমি বললাম আপনি কি করে জানলেন? বললেন আমি আসামের প্রত্যেকটা জেলাতে 2 দিন করে ছিলাম অমুক অমুক বছরে। তাই ওনার এক্সপিরিয়েন্সের সাথে দিল্লিতে থাকা একজন মানুষ যিনি 55 বছর বয়স পর্যন্ত কারোর সাথে দেখাই করেননি, ক্যান ইউ রিয়েলি কম্পেয়ার? আপনি বলুন, নরেন্দ্র মোদী বাবুর এক্সপিরিয়েন্স, নরেন্দ্র মোদী বাবুর গোটা দেশকে নিয়ে যে এক্সপোজার রয়েছে, সেটাকে আপনি যদি এভাবে সরাসরি চ্যালেঞ্জ করতে চান বাই স্পেন্ডিং 1 নাইট অনলি উইথ আ ট্রাক ড্রাইভার, তাহলে আপনার প্রতি শুভকামনা রইল। আপনি এরকম ভাবতে পারেন। তো আপনি যখন নরেন্দ্র মোদীর সাথে কাজ করেন, প্রাইম মিনিস্টার, আর আপনি কংগ্রেসে সোনিয়া গান্ধী, রাহুল গান্ধীর সাথেও কাজ করেছেন, দুয়ের মধ্যে কোনো পার্থক্য আছে? পার্থক্যটা এমন হলো যে নরেন্দ্র মোদী আর অমিত শাহের বাড়িতে যে পরিবেশটা রয়েছে সেটা হলো একটি মধ্যবিত্ত পরিবারের পরিবেশ। আপনি যেতে পারবেন, বসতে পারবেন, খেতে পারবেন। কোনো কুকুর আসবে না। কুকুরের আসাটা কোনো খারাপ ব্যাপার না, সেটা নিয়ে কোনো সমস্যাই নেই। কুকুর নিয়ে কোনো রকম সমস্যা নেই। আমার বাড়িতেও কুকুর আছে, কিন্তু কুকুর তার নিজের জায়গায় থাকুক, মানুষ তার নিজের জায়গায় থাকুক, এই ব্যাপারে একটা অভিজ্ঞতার প্রয়োজন রয়েছে। কুকুর নিয়ে কোনো সমস্যা নেই। আমার বাড়িতেও 3-3টে কুকুর রয়েছে, সেটা নিয়ে কোনো রকম ইস্যু নেই। ইস্যু শুধু এইটাই যে আপনি কোনো রকম দাম্ভিক জমিদারের মতো বিহেভ করবেন না। বাদবাকি সব ঠিক আছে। এখনও বলা হয় না যে আপনি বিট্রে করেছেন, ফ্যামিলির সাথে বিশ্বাসঘাতকতা করেছেন। কংগ্রেসেও কি এটা বলা হয় নাকি যে ইউ উইল নেভার ডিসোবে দ্য গান্ধী ফ্যামিলি? এই যে কংগ্রেসের লোকজনেরা, কংগ্রেসও বদলে গিয়েছে। দেখুন, গান্ধী পরিবার ছেড়ে এখন মল্লিকার্জুন খার্গেকে অধ্যক্ষ বানানো হয়েছে। খার্গে নিজেই তো বলে যে আমি হাই কমান্ডের সাথে কথা বলে সিদ্ধান্ত নেব। আরে আমার তো এটাই প্রতিবাদ যে আপনি খার্গের মতন একজন বুদ্ধিমান মানুষকে এমন পদে কেন রেখেছেন যেখানে উনি নিজস্ব সিদ্ধান্তই নিতে পারবেন না। এভাবে কি হয় নাকি? আশ্চর্য ব্যাপার। আজ খার্গে কর্ণাটক থেকে এসেছেন, কিন্তু কর্ণাটকে সরকার বানানোর সিদ্ধান্ত উনি নিজে নিতে পারেন না। ওনাকে গান্ধী ফ্যামিলির সাথে দেখা করতে হয় তার জন্য। কিন্তু কর্ণাটকে তো উনি সরকার তৈরি করেছেন, বিজেপিকে তো হারিয়েছেন। বিজেপি তো হারবেই, কেন হারবে না? তামিলনাড়ুতেও তো বিজেপি হেরেছে, হিমাচলেও বিজেপি হেরেছে, কিন্তু বিজেপি তো জিতেওছে। কিন্তু যদি বিজেপি এমনটা ভাবে যে আমি কর্ণাটকেও হারবো না, হিমাচলেও হারবো না, তো সেটা তো হয় না। বিজেপি টেক্স ডিফিট উইথ হিউমিলিটি। কর্ণাটকে হেরেছে, সেটা তো কোনো নতুন কথা নয়, আমি তো মেনে নিয়েছি, হ্যাঁ আমরা হেরেছি, অ্যাটলিস্ট উই হ্যাভ নট ব্লেমড ইভিএম ফর দ্যাট। কিন্তু কংগ্রেসের সমস্যা হলো হারার পর প্রেসকে বলে যে ইভিএম এতে ভুল ছিল। আমরা তো এটা বলছি না যে কর্ণাটকে ইভিএম এতে কোনো প্রবলেম ছিল। নরেন্দ্র মোদী চরম সীমায় যেতে পারেন। উনি কেন এমন বলবে? আমাকে পিএম বলতেই হবে, সেই জন্য আমি এসব করছি না। নরেন্দ্র মোদী বাবু যদি ডিক্টেটর হয় তাহলে তুমি নিজে কি? ওনার তো কোনো নামই থাকবে না। 100:1 ওনাকে কাউন্ট করতে হবে। স্যার, আপনার কাছে আমার প্রশ্ন হলো যে 2024-এর ইলেকশনে সমস্ত বিপক্ষ দল মিলে বিজেপিকে হারানোর চেষ্টায় রয়েছে, তাহলে আপনার কি মনে হয় তারা হারাতে পারবে? আমি মোদী বাবুকে মুকুট পরানোর ব্যবস্থা করছি, সেটাও আবার আপনাদের আশীর্বাদে। তো আপনার কি অ্যাসেসমেন্ট আছে 2024 নিয়ে? 300+, 300+, কোনো সমস্যা হবে না। মানুষ চায় যে ভারতের গৌরবগাথার আরও বেশি গুণগান হোক। আপনি কোনো সন্দেহ রাখবেন না মনে, ভারতের ইতিহাসে ভারত এখন সুষমের মধ্যে দিয়ে চলেছে। মোদী বাবুকে আরও কিছুটা কাজ করে নিতে দিন। আপনি দেখুন না যে আমেরিকার প্রেসিডেন্ট ইন্ডিয়ার প্রধানমন্ত্রীকে কি কি বলেছেন, একবার আপনি ভেবে দেখুন। অস্ট্রেলিয়াতে নরেন্দ্র মোদীকে নিয়ে অনেক চর্চা হয়, জানেন? ক্যান ইউ ইম্যাজিন যে ভারতের এই গৌরব গাথা নিয়ে এত আলোচনা হবে? আজ লোকেরা করছে। আমি মনে করি শিকাগোতে স্বামী বিবেকানন্দের বক্তৃতার পর মোদীবাবুকে নিয়েই আজ এত আলোচনা হচ্ছে, কারণ উনি দেশের জন্য এত বেশি কাজ করে চলেছেন। ঠিক আছে, আর আমাদের উচিত ওনাকে আরও বেশি শক্তি যোগানো। সারাক্ষণ
মোদিবাবুর কল্যাণের জন্য আমাদের কামনা করা উচিত। আর আসলে ব্যাপারটা মোদিবাবুর জন্য নয়, ভারতের জন্য, আমাদের রাষ্ট্রের জন্য।